আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। সবকিছু ওকে আছে? সাউন্ড শোনা যাচ্ছে তো না? তো আমরা আজকে প্রথমেই কথা বলবো সংশোধনীর বিষয়ে। সংশোধনীটা এটা অনেকের অনেক রকমের সমস্যা আছে। তার মধ্যে বড় একটা সমস্যা হলো নামের ক্ষেত্রে। নিজের নাম, এখানে নামের বানানটা যদি ঠিক থাকে তাহলেই আমাদের মোটামুটি অনেকটা পেরেশানি কমবে। অনেকের নামের মাঝে ডট সমস্যা, এটা এখন আপনার সমাধান না করলেও এমপিও হবে, কিন্তু এমপিও হবে বলতে বেতন উত্তোলন করতে গিয়ে আপনি জটিলতায় পড়তে পারেন। নামের ক্ষেত্রে ডটের সমস্যাটা গুরুত্বপূর্ণ। এবার স্পেস, ডট এগুলা যেহেতু সুযোগ দিছে, পরেও আবার পেরেশানি, দৌড়াদৌড়ি, একবারেই যদি ক্লিয়ার করে নেই তাহলেই হয়। নামের ক্ষেত্রে সার্টিফিকেট, এনআইডি এবং সনদ, তিন জিনিস একরকম করবেন। বাবার কি আছে সেইটা গুরুত্বপূর্ণ না, বাট আপনার এনআইডি, সার্টিফিকেট এবং সনদ তিনটা একরকম হতে হবে, তাহলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে। 2 নম্বর বিষয়, একটা কমন ভুল যে আমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, এই নামের মধ্যে টুকটাক ভুল আছে। ভুল বলতে একটু নাম এদিক সেদিক, স্পেস ভুল, বা নামের জায়গায় যেমন ওর জায়গায় এ দেওয়া, এর জায়গায় ও দেওয়া, এই রকম, এগুলা গুরুত্বপূর্ণ না। আপনার পোস্ট অফিসের নাম বানানে ভুল, অসুবিধা না, তবে জেলা, উপজেলা এগুলার নাম ঠিক থাকলেই হবে। গ্রামের নাম অনেকে বলে যে নাম মানে অর্ধেক দিছে অর্ধেক দেয় নাই, এইটাও গুরুত্বপূর্ণ নয়। মানে আপনার এমপিও বা আপনার চাকরি আটকানোর জন্য গুরুত্বপূর্ণ না, যে গ্রামের বানানে, নামের বানানে ভুল হইলে এমপিও হবে না, চাকরি করতে পারবে না, বেতন তুলতে পারবে না, এইরকম কোনো কথা নাই। আপনার বাবার এনআইডিতে কোনো অসুবিধা হইলে আপনার চাকরি বাতিল, এমপিও হবে না, এমন কোনো কথা নাই। আপনার মায়ের এনআইডি সমস্যা হইলে আপনি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এই রকমও কোনো কথা নাই। তাই জন্য এইটা নিয়ে অনেকে অনেক বেশি আপসেট। এই আপসেট আমাদের পরিহার করতে হবে। আজকে শুক্রবার, ওমর ফারুক সাহেব, আজকে কি বার? শুক্রবার। শুধু গড়ে প্রায় গতকাল এবং আজকে 1400-র বেশি হোয়াটসঅ্যাপেই মেসেজ আসছে যে এর অধিকাংশই এই সমস্যা, যে গ্রামের নাম ভুল, উপজেলা, কিন্তু যদি রদ বদল হয়, আপনার গ্রামের নাম একটা দিছেন আর একটা, তাহলে সমস্যা। এটা আমাদের চেঞ্জ করতে হবে। কিন্তু বানানে ভুল, গ্রামের নাম, বাড়ির নাম বানানে ভুল, এগুলা কখনোই আপনার চাকরির জন্য বাধা হয়ে দাঁড়াবে না। নিজের নাম 100% ক্লিয়ার, সার্টিফিকেট, সনদ, এনআইডি যা কিছু আছে, বাবার নাম, নাম স্পেলিং এ সমস্যা হইলে সমাধান করে নেন, নাইলে পরে পেঁচালে পড়বেন। মূল কথা হইল আপনার সবকিছু ঠিক থাকতে হবে। এই যে একজন বলল যে আলমগীর, সম্ভবত আলমগীর হোসেন, ওনার পোস্ট অফিস হচ্ছে রহমতপুর, কিন্তু সনদ দিয়েছে রাধানগর দিয়েছে, কিন্তু এনআইডি কার্ডে আছে রাধানগর। তো রহমতপুর আর রাধানগর দুইটা কিন্তু ভিন্ন জিনিস। অবশ্যই এগুলো সংশোধন করা দরকার, আজ না হোক কাল কোথাও না কোথাও আটকাবে, এগুলা সংশোধন করা জরুরি। এবং আরেকটা কমন সমস্যা হইল পিতা মাতার এনআইডি কাজে লাগে না, মায়ের নাম এক জায়গায় মোচা। আপনি যত কিছুই হোক, শুনেন, এনআইডি, সার্টিফিকেট, সনদ তিনটা একরকম হতে হবে।
তাহলে আপনি কোথাও আটকাবেন না। আজকে হয়তো এমপিওতে কোনো কারণে সমস্যা হবে না, কিন্তু পরবর্তীতে মিনিস্ট্রি অডিট আসলে বা এটা সেটা হইলে তখন দেখবেন খালি আটকাবে, ধরাবে। এজন্য ওই যে বলে না মূলা ভাঙ্গা কথা বলে নেন, বাট মূলা ভাঙ্গা কাজ করে নেন, যেগুলা সমাধান করে ফেলেন। যেহেতু এনটিআরসি সুযোগ দিয়েছে, সমাধান অবশ্যই করবেন। এবং যারা নতুন আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কখনোই সার্টিফিকেট এনআইডি ব্যতীত কোথাও কোনো আবেদন করবেন না, সব সময় নামগুলা দেখবেন। আরেকটা কমন প্রশ্ন হলো অনেকের যে আমাদের এই এই রেজাল্টের ক্ষেত্রে ভুল আছে, যে আমার রেজাল্ট 4.81 দিছে 4.83, কম বেশি হয়েছে, রেজাল্ট ভুল, টাইপিং মিস্টেক বা আন্দাজে দিছে, ওইটাও গুরুত্বপূর্ণ না, এর জন্য কোনো অসুবিধা হবে না। ফাজিলে বিটিআইএস এর জায়গায় বিএ দিছে, অসুবিধা হবে না, এগুলা গুরুত্বপূর্ণ সমস্যা নয়, এর জন্য আপনার চাকরি খাওয়া দিতে পারবে, বিষয়টা এরকম না। কিন্তু জন্ম তারিখে যদি ভুল হয়, জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল, এইটা কোনোভাবেই ভুল হতে পারবে না, এটা ভুল হইলে আবেদনই করতে পারবেন না। এনআইডি কার্ড হারিয়ে ফেলেছি, উত্তোলন করা যায়। জি, এই বিষয়ে এরপরে আসতেছি। অনেক মেয়েদের একটা কমন জিজ্ঞাসা যে আমি আবেদন করার সময় এক ঠিকানা দিছি, এখন বিয়ে হয়ে গেছে, স্বামীর বাড়িতে আসছি, এখন কি করব? আপনার এনআইডি কার্ডে যেই ঠিকানা আছে আপনি ওই ঠিকানাই ব্যবহার করেন, অসুবিধা নেই, ওই ঠিকানাটাই ব্যবহার করেন যেই ঠিকানা বর্তমানে আছে। অথবা যাদের সনদে যে আবেদন কপিতে যেই ঠিকানা দিছে ওই ঠিকানাই ব্যবহার করেন। মূল বিষয় হলো গণবিজ্ঞপ্তিতে আপনি যেই ঠিকানাটা দিবেন ওই ঠিকানায় আপনাকে ফাইলেই হইল। পুলিশ ভেরিফিকেশন ওই ঠিকানা দিবেন কেন? ওই ঠিকানা আপনাকে পাওয়া জরুরি, ঠিকানাটা আবেদন কপিতে যেটা দিচ্ছেন ওইটাই রাখেন। অথবা আবেদন কপি এনআইডি কার্ড অনুযায়ী যেটা আছে ওইটা দেওয়া উচিত। না হইলে এনআইডিতে পরবর্তীতে সংশোধন করছেন অথবা পরবর্তীতে এনআইডি হয়েছে, আপনি ওই ঠিকানা দিবেন, যেই ঠিকানায় দেন ওই ঠিকানায় যাতে আপনাকে পাওয়া যায়, এটা গুরুত্বপূর্ণ। চাকরি বাদ যে রেজাল্ট আসবে না এমন কারণ বলেন। জি, এবার আমরা আসি তারপরের বিষয়, চাকরি বাদ যাবে বা চয়েস লিস্ট, এখানে মূলত নামের কোনো যাতে সমস্যা না থাকে ওইটাই গুরুত্বপূর্ণ। আমাদের যখন আমরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করব তখন আমাদের মূলত কি কি লাগে? আমাদের তখন রুল, রেজিস্ট্রেশন, বেস নাম্বার, ইউজার আইডি, সাবজেক্ট নাম, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, ন্যাশনালিটি, মোবাইল নাম্বার, ইমেইল এবং এনআইডি নাম্বার, এই তো, এবং প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। আপনি চাইলে দুইটা একরকম দিতে পারেন অথবা দুইটা দুই রকম হতে পারে, অসুবিধা নাই। অবশ্যই করতে হবে আবুল কাশেম, নাহলে পরে কোনো সময় ধরা খাবেন, আর কি পরে কোনো সময় ধরা খাবেন। এই বিষয়ে আমি আর কিছু বলতেছি না, ঠিক আছে? এবার গেল সংশোধনী। সংশোধনীতে কি কি? নিজের নামটা ওকে করে নেবেন, আজ হোক কাল হোক, যেহেতু করতেই হবে এখনই সমাধান করে নেন। জি না, অসুবিধা নেই। এবার আমরা আসি ইবতেদায়ী মৌলবী। ইবতেদায়ী মৌলবীর এরা কি করবে? এদের অনেকের নাম্বার হয়েছে 40, 41, 42, 45। দেখেন 9000-এর বেশি খালি, আপনারা 1000 জন নয়, তার মানে কি দাঁড়ায়? সব খালি পড়ে আছে। আপনি যদি আপনার নিকটের প্রতিষ্ঠানটা ফার্স্ট চয়েস দেন, এবার আপনার 42 হোক, 41 হোক, 40 হোক, চলে আসবে। এখানে অন্য কেউ আর আপনাকে নক করবে না। একটা প্রতিষ্ঠানে আপনি চয়েস দিয়েছেন, এখানে আর কেউ চয়েস দেয় নাই, আপনার ওইখানেই চাকরি হবে। এটা ইবতেদায়ী মৌলবী, কথা শেষ। ইবতেদায়ী মৌলবী যেখানে চয়েস দিবেন ওখানেই চাকরি হবে, ফার্স্ট চয়েসেই চাকরি হবে, কারণ খালি অনেক পরিমাণে আসে, অনেক পরিমাণে খালি পড়ে আছে। তবে যারা জেলা পর্যায়ের প্রতিষ্ঠানে দিতে চান, ওখানে 4-5 জন আবেদন করছে, যার রেজাল্ট হাই তার ওখানে হয়ে যাবে। ইবতেদায়ী মৌলবী 40 পাইলেও চাকরি হবে, এ কথাই ঠিক, এটাই চূড়ান্ত, এটাই ফাইনাল। এই বিষয়ে আমাকে আর কেউ কখনো কিছু মেসেজ করিয়েন না, করারও দরকার নেই, কারণ আপনার চাকরি নিশ্চিত। না হইলে আমি দিব, অসুবিধা আছে?
মজা করলাম, তবে চাকরি আপনার হবেই, অসুবিধা নাই। 2 নাম্বার কি, সহকারী মৌলবী। সহকারী আপনাদের সবার চাকরি হয়েও 5,000 খালি থাকবে, তাহলে প্যারেশানির দরকার আছে? অনেকে বলে আমার 40 আছে, 41 আছে, 42 আছে, 45 আছে, 48 আছে, 50 আছে, 60 আছে, 62 আছে, 65 আছে, 68 আছে, 70 আছে, আমার হইব কিনা? যে একজন ব্যক্তি বলতেছে আমার 55 বা 55-এর উপরে যারা বলতেছে আমার চাকরি হবে কিনা, এরা আসলে মস্করা করে। যখন কোনো ব্যক্তি পোস্ট করবে যে আমার তো 60 আছে সহকারী মৌলবী, আমার কি চাকরি হবে, বুঝতে হবে সে লৌকিকতা সম্পন্ন পোস্ট করেছে। আপনি তাকে বলবেন কি বলেন ভাই, হবেই হবে। ও মা গো, আপনার না হলে কার হইব? শুধু সে নিজে কদ্দুর প্রশংসা ফার্মফোর্টি হুনমেল্লাই পোস্ট করছে, সহজ কথা। কথা কি বুঝতে পারছেন? সহকারী মৌলবী যে বলতেছে আমার 55 চাকরি হইব কিনা, চাকরি তো হইয়া বইয়া রইছে, আপনি উদয়িয়া কথা কি লাইকন হুদা কি জন্য আরেকজনের সময় নষ্ট করেন? হ্যাঁ, এখন আপনি বলতে পারেন আমি কি করব, দাখিল মাদ্রাসায় চয়েস দিব, না আলিম মাদ্রাসায় চয়েস দিব, না ফাজিল মাদ্রাসায় চয়েস দিব, না কামেল মাদ্রাসায় চয়েস দিব? এখানে আমাদের একটু হিসাব নিকাশ করা দরকার। কি করতে পারি, আলিম, ফাজিল না দাখিল? যারা সহকারী মৌলবী আছেন, নিজের কাছাকাছি কোন প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানে যোগদান করেন। তবে শান্তির জায়গা হইছে দাখিল মাদ্রাসা, শান্তির জায়গা কি দাখিল মাদ্রাসা, এইটা মানতেই হবে। মনে রাখবেন 2 হুজুর এক বিছনায় ঘুমাইতে পারে না, হ্যাঁ ঠেলাঠেলি চলে। হুজুরকে ঠেলাঠেলির কারণেই কিন্তু রাষ্ট্র, সমাজ ব্যবস্থা সব জায়গায় এলোমেলো। আপনার কাছে মনে হইতে পারে বাহির দিয়ে হুজুর মনে হয় আল্লাহর ওলি, কিন্তু এক বিছনায় হুইয়া দেখেন একজন আরেকজনের লাগে কথাও কইতে না। সহকারী মৌলবী আপনি আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসায় যে আপনি যোগদান করবেন, এই 9-10-এর ক্লাসগুলো অধিকাংশ প্রভাষকদেরকে দিয়ে নেওয়ানো হয়, আপনার কপাল ওই জায়গা উঠবে না। তাহলে আপনার ওইখানে হেডাম কম, আপনি এখানে কম মূল্যায়ন পাবেন, এটাই ঠিক। ওনারা আপনাকে গরু ছাগল মনে করতো না, অনেকে করেও না, বা 2-4 জন ভিন্ন, বাট আপনার উপরে যারা আছে আঙ্গ হুজুর মশাইরা, এরা আপনাকে মূল্যায়ন করবে না। ও তো সহকারী মৌলবী, আমি সিফারা ভাষক, হিতের প্রভাষকের হেডাম লয়া এবার উনি ফাঁসাবাড়ি করে বসে থাকবে, আপনাকে মূল্যায়ন করবে, এটা স্বাভাবিক। আপনিও হয়তো ওই জায়গায় গেলে করতেন না, তবে সহকারী মৌলবী দাখিল মাদ্রাসায় গেলে আপনি ভালোই মূল্যায়ন পাবেন। আমার মাদ্রাসায় একটা খালি আছে, সহকারী মৌলবী আমাদের মাদ্রাসায় একটা খালি আছে, কেউ চাইলে আসতে পারে, আসুক, অসুবিধা নেই। আমার কথা আপনি বুঝতে পারতেছেন? সহকারী মৌলবী চেষ্টা করবেন দাখিল মাদ্রাসায় সিলেক্ট করতে। কারণ কি? কারণ এখানে আপনি রাজা, আপনি রাজা, কিন্তু যখন অন্য মাদ্রাসায় যাবেন তখন আপনারও বস আছে, হের উপরে আরো বস বস বস, তা ওরা যা বলে তাই হবে। কথা বুঝতে পারছেন? মনে রাখতে হবে হুজুরদের মধ্যে হিংসা প্রচুর পরিমাণে আছে, থাকবে, এটা স্বাভাবিক। কারণ এই দেশে হুজুররা পরের খায়া বেড়ে ওঠা, মরা মানুষের বাড়িতে 100 টিয়ার জন্য 2 ঘন্টা কাটায় আসা হুজুর, দাওয়াত খেয়ে বড় হওয়া হুজুর, 100-200 টাকায় যাকে কিনা যায় তার মন মানসিকতা ছোট হবে, এটাই স্বাভাবিক। সে ছোট মানে সংকীর্ণতার মধ্যে বেড়ে উঠেছে, অল্প কিছু ব্যতীত সংকীর্ণতার মধ্যে বেড়ে উঠেছে, যার কারণে প্রভাব পড়তেছে। তবে ভবিষ্যতে আপনাদের সন্তানদেরকে সংকীর্ণতার মধ্যে পাঠাইয়েন না। ইবতেদায়ী জুনিয়র শিক্ষক যারা আছে তারা হবে আনোয়ার হোসেন প্রদর্শক পদার্থ বিজ্ঞান। বা আসলে আমার স্কুলের যে বিষয়গুলো আছে আমি ওগুলা নিয়ে খুব একটা কাজ করিও না, কাজ করি না বলতে আমার ওগুলা সাইট নয়। অনেকে আপনি বলতে পারেন আমি আপনাকে কি দিব, আপনার বিষয় আমার জানতে হবে যে আপনার কতটা খালি পদ আছে,
আপনি মাথায় রাখবেন আপনার শূন্যপদ আছে 800, পাস করছে 600 বা 700, তাহলে বুঝতে হবে 41 পাইলে সবার চাকরি হবে। এইটা আপনি মিলায় নেন, যে যেই সাবজেক্টেই আছেন, এক কথা যে আপনার শূন্যপদ অনুযায়ী যদি খালি থাকে 5000, পাস করছে 3000, তাহলে সবার চাকরি হবে, সবার প্রথম মানে তার চাকরি হবে, এই কথা ঠিক, যদি সবাই নিজের নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে। বাড়ির পাশে সহকারী ভালো হবে, তবে এখানে আপনি যদি ভালোভাবে করতে পারেন, এগুলা সংশোধন করতে হবে। জহুরা ম্যাম, ইসানাত কি ষষ্ঠ সংশোধন করবে? অবশ্যই সংশোধন করবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই ইনশাআল্লাহ। এটা সংশোধন করতে হবে না। বাড়ির কাছে দাখিল মাদ্রাসা, ছাত্র কম, শান্তি বেশি। আপনার শান্তিও দরকার, যে আপনি এখানে থাকলেও দেখা যায় নতুন মানুষ হিসাবে ভালো টিউশনই পাবেন। তবে যারা শহরে থাকতে চায় তাদের কথা ভিন্ন, বা যারা শহরের পরিবেশে বেড়ে ওঠা তারা, বা বাড়ির কাছে ফাজিল মাদ্রাসা আছে, আপনি ওখানেই যোগদান করেন, ওখানেই যোগদান করেন। বাড়ির মানে দূরত্বটা আগে দেখবেন, দূরত্ব, এর সুযোগ সুবিধা। এছাড়া অনেক প্রতিষ্ঠান আছে ভালো কিছু অ্যামাউন্ট দেয়, প্রতিষ্ঠান থেকে বেতনের এটা সেটা অনেক সুযোগ সুবিধা দেয়। যদি ওগুলো থাকে তাহলে ওই প্রতিষ্ঠানে চলে যাবেন। গ্রামের বানান ভুল আছে, অসুবিধা নাই, এক কথা বারবার বলতে মন চায় না। আরবি প্রভাষক আপনি ফাজিল কামেল মাদ্রাসায় যোগদান করেন। যারা আরবি প্রভাষক আছেন আমি অনুরোধ করব ফাজিল কামেল মাদ্রাসায় যোগদান করেন, আলেম মাদ্রাসায় না। কেন? আলেম মাদ্রাসা একটা জটিলতা হইল 8 বছর চাকরি করার পর আপনাকে সহকারী অধ্যাপকের মর্যাদা দিবে না, আপনাকে জ্যেষ্ঠ প্রভাষকের মর্যাদা দেওয়া হবে। এটা একটা বড় বৈষম্য, এটা আপনার সামনের পথে অনেকটা বাধা তৈরি করে। এজন্য ফাজিল কামেল মাদ্রাসায় দেন, ওখানে শান্তি পাবেন। আলেম মাদ্রাসায় দিতে পারেন, তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেখেন, যারা যেখানেই আবেদন করেন অনেক প্রতিষ্ঠানের প্রিন্সিপালের ওর পারিবারিক তথ্যগুলা যাই না যাইয়েন, কারণ অনেক প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে মাঝে মাঝে জোতা দিয়ে বাড়িয়ে মন চায়, এতটা খেসর আর এতটা নিচু মন মানসিকতার। এই জন্য প্রতিষ্ঠানে যোগদান করার আগে প্রতিষ্ঠানের ওই পরিবেশটা কেমন ওইটা জানা জরুরি। আগে মানসিক শান্তি, পরে টাকা। মানসিক শান্তি নাই, টাকা দিয়া কি করবেন? অনেক প্রতিষ্ঠানের প্রিন্সিপাল গুলা খেসর, এগুলা, এই জন্য আপনি ওগুলা সম্পর্কে ভালো তথ্য নিয়ে তারপরে যোগদান করিয়েন। কারণ আতালে পাতালে প্রতিষ্ঠানে যোগদান করে নিজের সব শেষ করিয়েন না, পরে যাতে বলতে না হয় ইউরোপ চলে যাব। কাম্য শিক্ষার্থী কি থাকাই লাগবে? এটা একটা কমন কোশ্চেন। কাম্য শিক্ষার্থী মানে প্রতিষ্ঠানের কাগজপত্র শিক্ষার্থী ঠিকই আছে, কাগজপত্রে ঠিক শিক্ষার্থী ঠিকই আছে। যে প্রতিষ্ঠান কাম্য শিক্ষার্থী মোটামুটি 200+ শিক্ষার্থী আছে, 200-250+, ওই প্রতিষ্ঠানে যোগদান করবেন, কোনো অসুবিধা নাই। একটা মহিলা দাখিল মাদ্রাসা আছে, অবশ্যই আবেদন করতে পারেন, কোনো অসুবিধা নাই। সহকারী মৌলবী নিকটের কি প্রতিষ্ঠান আছে ওটা দেখবেন। আচ্ছা, এবার আছি আমরা যে প্রতিষ্ঠান সাজাবো, আমরা আগে নিজের কাছের প্রতিষ্ঠান দিব। জেনারেলের জায়গায় হিউম্যানিটিস দেওয়া কোনো অসুবিধা নাই। ফাজিল পাস করে সহকারী মৌলবী, ইবতেদায়ী মৌলবী, প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে যোগদান করতে পারবে। 55তে প্রভাষকে চাকরি হবে, অবশ্যই হবে, এটা ম্যান্ডেটরি নয়, তবে কাম্য শিক্ষার্থী থাকা লাগবে কাগজপত্র হইলেও। এরপরে আরেকটা কমন বিষয় হইল 40টা প্রতিষ্ঠান না 40টা পদ? অবশ্যই 40টা পদ। একটা প্রতিষ্ঠানে 3টা পদ খালি, সহকারী মৌলবী 3টাতেই সিরিয়ালে যোগদান মানে চয়েস করেন, চয়েস লিস্টে রাখেন 1, 2, 3। ফাজিল মাদ্রাসায় 2টা আরবি প্রভাষক খালি, চয়েস লিস্টে 1, 2 দুইটাই দেন, একটা না হইলে আরেকটা বিবেচনা করা হবে। সহকারী মৌলবী 3000+ প্রাইভেট, এইটা ভালো হবে মতিউর রহমান, যদি কাছাকাছি হয়। ইবতেদায়ী মৌলবী 40 পেয়েছে, চাকরি হবে কি? অবশ্যই হবে, অবশ্যই হবে, সমস্যা নাই। মাসুম আহমদ সাহেব, তো বলতেছিলাম সহকারী মৌলবী দাখিল মাদ্রাসা যদি কাছাকাছি থাকে ওইটা চয়েস দিবেন, বা কাছাকাছি যদি আলিম ফাজিল কামেল মাদ্রাসা থাকে ওগুলা চয়েস দিতে পারেন। নাম্বার বেশি হলে কামেল মাদ্রাসায় দিতে পারেন,
দেখা যায় স্টুডেন্ট বেশি হবে, পরিবেশের সাথে আপনি মানিয়ে উঠতে পারবেন। ফাজিল কামেল মাদ্রাসায় 9-10 বা 6 to 10 পর্যন্ত ক্লাসে 150-200 স্টুডেন্ট থাকে, বাট দাখিল মাদ্রাসায় ওইটা 20-25-30-35 জন, এগুলাও বিষয় আছে। তো সবকিছু বিবেচনা করে যেটা আপনার ভালো লাগে ওইটাই দিবেন। 40টা পদে আবেদন করবেন। বাবা মৃত হলে পেশা অবশ্যই মৃত হবে, এখানে পেশা কিছু থাকবে না। হাদিস দিয়ে কামেল করেছে, আমি আবেদন করতে পারবো? জি, তাজওয়ার আমিন। 47-এ প্রভাষক হবে, একদম সিলেকশনে ইয়েস অপশনে ক্লিক করতে হবে, তাহলে হয়তো আলেম মাদ্রাসাকে রেফার করে দিবে। বাড়ির কাছের দাখিল মাদ্রাসা, রেজওয়ান আহমেদ সাহেব, এটা বেটার হবে। আমাদের আবেদনে গণবিজ্ঞপ্তিতে ঠিকঠাক আবেদন করবেন। হ্যাঁ, চয়েস লিস্ট অবশ্যই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আগেই লিখিতভাবে নিয়ে নেবেন, কোথায় কোথায় আবেদন করবেন। আবেদন করতে গিয়ে খুব সতর্কতার সাথে আবেদন করবেন, কোনো কিছু ভুল করা যাবে না। এবং আবেদন করে 1000 টাকা পেড করলে এইরকম একটা পেড অপশন চলে আসবে। অনেকে আবেদন করে টাকা দিয়ে আসছে কিন্তু পেড অপশন আসে নাই। দোকানদারকে টাকা দিয়েছেন কিন্তু উনি এইটা পাঠায় নাই, দেখা যায় উনি এইটা করে নাই, এজন্য ওনাদের উপর নির্ভরশীল হওয়া যাবে না। দেখলেন দোকানদারের উপর নির্ভর করে কত মানুষ ভুলভাল তথ্যের মধ্যে পড়ে গেছে। নিবন্ধন সনদে দাখিল আলিম ফাজিল কামেল দেওয়া আছে, তাহলে কি কামেল মাদ্রাসা চয়েস দেওয়া যাবে না? ফাজিল দেওয়া অবশ্যই দেওয়া যাবে, সমস্যা নেই। ফাজিল অনার্স করে প্রবাসকে আবেদন করা যাবে, ওইটা এখনো চূড়ান্ত হয় নাই। ইবতিদায়ী ঢাকায় যদি থাকেন ঢাকায় চয়েস দেন, চলে আসবে। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির আশেপাশে স্কুল পর্যায়ে 2 এর জন্য কোন কোন মাদ্রাসা আছে? আমি আলিম পাস। এখন আপনি তো আসতে হবে আবার, আপনি যেহেতু 18তমতে পাস করেন নাই, 19তম দিয়া বহু দেরি আছে। 46 আরবি প্রভাষক সম্ভাবনা আছে, আলিম মাদ্রাসায় রেফার করবে। সার্টিফিকেট এমডির পরে ডট আছে কিন্তু নিবন্ধন সার্টিফিকেট ডট নাই, সংশোধন করে নেবেন। কোন মাসে নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে? জুলাই মাসেই নিয়োগ হয়ে যাবে, আশা করা যায় জুলাইতে নিয়োগ হবে, আগস্টে নিয়োগ, যোগদান করতে পারবেন আগস্টে। আগস্ট থেকেই বেতন ধরতে পারবেন, হয়তো সেপ্টেম্বরে গিয়ে বেতন উত্তোলন করতে পারবেন আশা করা যায়। মাদ্রাসা থেকে যেই মাসে যোগদান ওই মাসে বেতন, ওই মাস থেকেই বেতন, যেই মাসে যোগদান ওই মাস থেকেই বেতন হবে। সনদ সংশোধনের জমা দেওয়ার কতদিন পর সনদ পাওয়া যাবে? 25 তারিখের সর্বশেষ ডেট, দেখা যায় 2-3 দিনের মধ্যেই দিয়ে দিবে, কোনো অসুবিধা নাই। মাজহারুল ইসলাম মাজহার সাহেব, মুফতি কামাল হোসাইন, 68তে জেলা পর্যায়ে হবে ইনশাআল্লাহ। সহকারী মৌলভী 46 পেয়েছি, সাইদুর রহমান, চাকরি হবে। ছাত্র কম থাকলে কোনো অসুবিধা নাই বললাম। আবেদনে অবশ্যই আবেদন কপিতে যেই ছবি দিচ্ছেন ওই ছবি ব্যবহার করবেন। বাবা মৃত পেশায় অবশ্যই মৃত লিখবেন স্যার। ম্যাথ স্কুল মাদ্রাসা একই জব হবে? ম্যাথ স্কুল মাদ্রাসায় জব হবে 45। ম্যাথে আমাকে দেখতে হবে কতটা শূন্যপদ, এর বিপরীতে কতজন টিকানো হয়েছে। 51 আরবি প্রভাষক হবে ইনশাআল্লাহ। ম্যাথ স্কুল কোন মাদ্রাসায় 2টা পদ থাকলে 2টিতে আবেদন করলে মাদ্রাসা 2টা হবে নাকি একটা? আপনাকে একটাই দিবে, 2টাই কি দেওয়ার সুযোগ আছে? যেই কোনো একটাই হবে। 57 ভালো প্রতিষ্ঠান আশা করা যায়। আচ্ছা, এক কথা বারবার আসতেছে, ওগুলো আমি আর বলবো না। চট্টগ্রাম 160+ সিট আছে, কতজন চট্টগ্রামে আছে ওইটাও দেখতে হবে। কামেল মাদ্রাসা 70 আশা করা যায়, বললাম তো। একাধিক শূন্যপদ থাকলে একাধিক আবেদন করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, সহকারী মৌলভীতে যারা যোগদান করবে এরা কিন্তু ভবিষ্যতে আলিম মাদ্রাসার অধ্যক্ষ হতে পারবে, এটা তো বলছিলাম আমি, এটা খেয়াল রাখবেন। এদের একটা সুবর্ণ সুযোগ আছে, সহকারী মৌলভী থেকে আলিম মাদ্রাসার অধ্যক্ষ হতে পারবে। কাম্য শিক্ষার্থী সংখ্যা মানে কি? দাখিল মাদ্রাসায় মিনিমাম গ্রাম পর্যায়ে 250, শহর পর্যায়ে 300 লাগবে, শহর পর্যায়ে 300 লাগবে। মফস্বলে সিটি কর্পোরেশন এরিয়ায়, মফস্বলে গ্রামে 200 এবং একটু সহশিক্ষা শুধু বালক প্রতিষ্ঠানে 250। 250-এর উপর স্টুডেন্ট মোটামুটি ওভারঅল সকল দাখিল মাদ্রাসায় আছে, সকল দাখিল মাদ্রাসায় আছে। যারা এই আলেম মাদ্রাসার হইলে এরা আস্তে আস্তে অভিজ্ঞতা দিয়ে ওনারা
আলেম মাদ্রাসার অধ্যক্ষ হতে পারে। ওইটা নিয়ে স্পষ্ট আমাদের কথা বলতে হবে। তবে জ্যেষ্ঠ প্রভাষক আলেম মাদ্রাসার এই যে জ্যেষ্ঠ প্রভাষক পদ, এটা জটিল জায়গা। এর 8 বছর পর অন্যরা হয়ে যাচ্ছে সহকারী অধ্যাপক, কিন্তু এরা হবে জ্যেষ্ঠ প্রভাষক, গ্রেড 1, কিন্তু পদ আলাদা। সংশোধন আসার পরেই চয়েস দিবেন। আরবি প্রভাষক বললাম তো হবে। আচ্ছা, এই বিষয়ে আমি আর কথা বলছি না। গণবিজ্ঞপ্তির পাশাপাশি পুলিশ ভেরিফিকেশনে আবেদন করাটা আগে নিয়ম ছিল না, কিন্তু এখন আবেদন করতে হবে। অবশ্যই মূল আবেদন কপি, গণবিজ্ঞপ্তির আবেদন কপি, পুলিশ ভেরিফিকেশনের আবেদন কপি একরকম ছবি ব্যবহার করবেন, একরকম ছবি ব্যবহার করবেন। এবং গ্রেড, গণবিজ্ঞপ্তিতে গ্রেড ঠিকভাবে বসাবেন, গ্রেড বসাইতে হবে ঠিকভাবে, সঠিক নিয়ম অনুসরণ করে কাজ করতে হবে আপনাকে। এবং বাবা মায়ের যে ডিটেলস গুলো আছে এগুলা দিতে হবে, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এগুলা স্ক্যানিং করে দিতে হবে। তারপরে শিক্ষক নিবন্ধনের সনদ স্ক্যানিং করে দিতে হবে। বর্তমানে কোনো পেশায় না থাকলে না দিতে হবে, এবং কোটা না থাকলে না দিবে। আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি চাকরিতে থাকে গভর্নমেন্টের, সেক্ষেত্রে ওনার ডিটেলস দিয়ে দিবেন। আর 2 জন ব্যক্তির নাম দিবেন যারা আপনাকে চিনে জানে ভালো। জি না, কোনো অসুবিধা হবে না। ওসমান গনি নীরব সাহেব, আরবি প্রভাষক, এটা কতবার বলবো, এক কথা বারবার আসতেছে। ইজ অ্যারাবিক অনার্স অ্যান্ড মাস্টার্স, আরবি সাহিত্যে যারা অনার্স মাস্টার্স করেছে তারা দেশের যে কোনো প্রান্ত থেকে করেছে, তাদের 10ম গ্রেড। কততম গ্রেড? 10ম গ্রেড। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবি অনার্স করলে 10ম গ্রেড বিএড করার দরকার, দন্তান্ন আকার রস্যই নাই। যারা আরবি সাহিত্যে অনার্স মাস্টার্স করেছে তাদের কোথাও থেকে বিএড করতে হবে না, সরাসরি 10ম গ্রেড। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্য অনার্স 10ম গ্রেড, কুষ্টিয়া থেকে 10ম গ্রেড, রাজশাহী ইউনিভার্সিটি 10ম গ্রেড, ঢাকা ইউনিভার্সিটি থেকে আরবি সাহিত্য অনার্স 10ম গ্রেড, ইসলামিক আরবিক ইউনিভার্সিটি থেকে আরবি সাহিত্য অনার্স 10ম গ্রেড। তবে কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে যদি কেউ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স করে তিনিও 10ম গ্রেডের অন্তর্ভুক্ত হবে। ইসলামিক আরবিক ইউনিভার্সিটি থেকে যদি কেউ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স করে তারা 10ম গ্রেডে আবেদন করা উচিত। এতে করে আশা করা যায় প্রথমেই 10ম গ্রেড চলে আসবে। কারণ 5ম গণবিজ্ঞপ্তিতে একটা কথা উল্লেখ ছিল, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে ইসলামিক আরবিক ইউনিভার্সিটি থেকে অনার্স করে তারা 10ম গ্রেড দিয়েছে। কেউ 10ম গ্রেড পাইছে, কেউ 10ম গ্রেড পায় নাই। ঠিক আছে, মানে পরের মাসে আবার 11তম দিয়ে আবেদন করতে হয়েছে। মাদ্রাসা থেকে প্রতি মাসে এমপিও পাঠানো যায়, প্রতি মাসে এমপিও পাঠানো যায়। মাদ্রাসায় বকেয়া পাওয়ার সুযোগ নাই, স্কুলে বকেয়ার সুযোগ আছে, কিন্তু মাদ্রাসায় যেই মাসে যোগদান ওই মাস থেকেই বেতন হয়। ভুল হইলে পরের মাসে আবার পাঠাতে হয়, তখন ওকে হাসলে ওই মাস থেকে বেতন হবে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। জি না, অতিরিক্ত যোগ্যতা দিয়ে লাভ নাই। ঠিক আছে, সেখানে আমি বর্তমান থাকি না, অসুবিধা নাই। যে ঠিকানা দিয়েছেন অন্য ঠিকানা, ওই ঠিকানা ব্যবহার করবেন। এক মাদ্রাসা একাধিক থাকলে ওগুলাই করতে হবে। অনার্স শেষ করে বিসিএস দেওয়া যায়, দাখিল মাদ্রাসায় ছাত্র কম। এক কথা কেন বারবার বলে বুঝি না। আচ্ছা, আমি আর কোনো কিছু বলতেছি না, স্বাভাবিক কয়েকটা কথা বললাম। নামের ক্ষেত্রে অবশ্যই সংশোধনীটা এটা ক্লিয়ার করবেন। সার্টিফিকেট, সনদ, এনআইডি এই 3 জায়গায় একরকম ব্যবহার করবেন। তারপরে বাবা মায়ের নামটাও ঠিক করে নেবেন। তবে আপনার সবকিছু ওকে থাকলেই হলো, বাকিগুলা দেখার বিষয় না। ঠিকানার ক্ষেত্রে গ্রামের নাম, বাড়ির নাম ভুল থাকতে পারে, অসুবিধা না। নামে ভুল, বানানে ভুল, অসুবিধা না, কিন্তু উল্টা পাল্টা যেন না হয়, ওগুলা সংশোধন দিবেন। ইউনিয়নটা উপজেলায় চলে গেছে, উপজেলাটা ইউনিয়নে চলে আসে, অদল বদল হইলে এগুলা সংশোধন করে নিবেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়।
চেষ্টা করবেন নিজের সবকিছু একরকম রাখতে। ইবতেদায়ী মৌলবী যে যেখানে আবেদন করবেন নিজের কাছাকাছি আবেদন করেন, এখানে থাকেন, এটা নিরাপদ। ইবতেদায়ী মৌলবী যেখানে আছেন এখানেই থাকেন। তবে এরা আলিম পাজিল কামেল মাদ্রাসায় ইবতেদায়ী মৌলবী গেলে ভালো, কারণ ওইখানে স্টুডেন্ট বেশি পাবে। ইবতেদায়ী মৌলবী দাখিল মাদ্রাসায় চয়েস দিবেন না, ইবতেদায়ী মৌলবী দাখিল মাদ্রাসায় চয়েস দিবেন না, ইবতেদায়ী মৌলবী দাখিল মাদ্রাসায় চয়েস দিবেন না। কেন দিবেন না? কারণ দাখিল মাদ্রাসায় ইবতেদায়ী মৌলবীতে 1 2 3 4 5 স্টুডেন্ট নাই। দাখিল মাদ্রাসায় ইবতেদায়ীতে স্টুডেন্ট নাই, আপনি যায়া কি করবেন? এই যে টিউশনই করাবেন, কারে করাইবেন? 1 এ নাই, 2 তে নাই, 3 তে স্টুডেন্ট নাই। আমাদের দাখিল মাদ্রাসা আমার বাড়ির প্রতিষ্ঠান, এই মাদ্রাসায় 1 এ স্টুডেন্ট নাই, 2 তে স্টুডেন্ট নাই, 3 4 5 এগুলাতে টুকটাক স্টুডেন্ট, মানে কোসি তোগে টাগে 2 4 গা করিয়া আছে। এখানে আইসাই আপনি কি করবেন? এই জন্য আলেম পাজেল কামেল মাদ্রাসায় দিবেন, কারণ ওখানে নুরানি সেকশন খোলা আছে, ওগুলা দিয়া মোটামুটি ভালো স্টুডেন্ট আছে। এই জন্য ইবতেদায়ী মৌলবী আলিম পাজেল কামেল মাদ্রাসায় দিলে স্টুডেন্ট পাবেন, টিউশনি পাবেন, মূল্যায়ন পাবেন। দাখিল মাদ্রাসা আপনারে কেউ জিগাইতো না, আপনি এই জায়গায় পড়ে থাকবেন। আর দাখিল মাদ্রাসার এরা এত ফকিরনি, এরা যে গেস্ট টিচার রাখবে এদের সেই চিন্তা ভাবনাই নাই। তবে শান্তি আছে, আইবেন, হুইবেন, বইবেন, ঘুমাইবেন, খাইবেন, বতর বতর হান চাবাইবেন, প্রতিদিন আইবেন, বইয়া থাকবেন, গপ করবেন, আবার যাইবেন গিয়া, এতটুকুই, আর বেশি কিছু না। তবে আলেম মাদ্রাসায় আরবি প্রভাষক সেফ জোন আপনার এইটা হবে যে আরবি প্রভাষক 50+, এটা নিরাপদ জায়গা, 50+ নিরাপদ জায়গা। নেটের জন্য শুনি না, সমস্যা নাই, অসুবিধা নাই। কামেল এখন অনেকে আছে, আমি ইবতেদায়ী মৌলবী ফাজেল কামেলের সনদ দিয়ে মানে ওখানে উল্লেখ করছি, এখন এগুলা দিতে হবে কিনা দরকার নাই, যতদূর চাইছে ততটুক দেন, বাকিটা দিলেও কি না দিলেও কি, ওইটা নিয়ে পেরেশানির কিছু নাই। ফাজেল সহকারী মৌলবীতে দিচ্ছেন, কামেলের সার্টিফিকেট আসে না, এখন কিন্তু আবেদনের সময় উল্লেখ করছেন, এখন দিবেন কিনা, দেওয়াটা গুরুত্বপূর্ণ না, ফরজ না। এটার জন্য মহাভারত অশুদ্ধ হবে এইরকম কিছু নাই। আর সহকারী মৌলবী চেষ্টা করবেন যে দাখিল মাদ্রাসা যদি কাছে থাকে, আপনার 1 কিলোমিটারের মধ্যে দাখিল মাদ্রাসাও আছে, আলিম মাদ্রাসাও আছে, ফাজেল আছে, তাহলে আপনি বড়গুলার দিতে পারেন। কিন্তু দাখিল মাদ্রাসায় শান্তি পাবেন, মানসিক শান্তি থাকবো। আলিম মাদ্রাসায় প্যারা বেশি। আবার যারা প্যারা নিতে চায়, টিউশনি করাবে, বেস্টেজ পড়াবে, ওইভাবে ইনকাম করবে, বেতন 13,500 হইল, একটা বেস পড়াইলে তার 20-30 হাজার আসবে, তাহলে তারা ওই দিকে যাওয়া উচিত। সহকারী মৌলবী দাখিল মাদ্রাসা আবেদনের সমস্যা নাই। জি, যারা সংশোধনী দিবে, সংশোধনী পাওয়ার পর গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন। যারা সংশোধনী দিবে, সংশোধনী পাওয়ার পর গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন। যারা সংশোধনী দিবেন, সংশোধনী দেওয়ার পর গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন। মায়ের নামে মোস্টের জায়গায় ম্যাম এসটি হয়েছে, অবশ্যই সংশোধনী দেন, ঠিক আছে? আচ্ছা, আজকে আর কথা না বলি, অনেক কথা আসছে। সমস্যা সবারই, বাংলাদেশের কেউ সমস্যার বাহিরে না, এত সমস্যা দিয়েও অসুবিধা নাই, আপনার কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। জন্ম তারিখ ঠিক থাকলে, আপনার নাম ঠিক থাকলে, বাবা মায়ের নাম স্বাভাবিক থাকলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আজকে আর কথা বাড়াইলাম না, এতটুকুই কথা, কারণ এক কথা বারবার আসতেছে, অনেকে বিরক্ত হয়। তবে সবাই চেষ্টা করবেন নিজের জায়গাটাকে 1 নম্বরে দেওয়ার, নিজের কাছে 1 নম্বরে দেওয়ার। সবাই যদি নিজের কাছের প্রতিষ্ঠানকে 1 নম্বরে দেয়, তাহলে ঠেলাঠেলি কোথাও হবে না। ঠেলাঠেলি হবে শুধু কামেল মাদ্রাসায় গিয়ে, ভালো মাদ্রাসায় গিয়ে, তখন আবার নাম্বারের খেলা, যার নাম্বার বেশি হবে তিনি চলে আসবে। সহকারী শিক্ষক ইসলাম শিক্ষায় 51তে চাকরি হবে, অবশ্যই হবে, তবে ভবিষ্যতের কথা বলে যান। পরবর্তী নিবন্ধনে 75-এর উপরে না হইলে নট অ্যালাউ। ভবিষ্যতে সহকারী শিক্ষক ধর্ম 75-এর উপরে লিখিত লাগবে, নইলে চাকরি পাবেই না, সে পাশেই করতে পারবে না। আরবি প্রভাষক 70-এর উপর না হইলে ভবিষ্যতে
লিখিততে 70-এর উপর না হইলে সে কিছুই করতে পারবে না। 70 পাওয়া, পরবর্তীতে 70 পাওয়া মানে এখন 42 পাওয়ার সমান। এখন 42-এ চাকরি পাওয়ার যেই দশা, ভবিষ্যতে আরবি প্রভাষক 70 পাওয়া একই কথা। বেগম বেগম এটা সংশোধনী দিয়ে দিয়েন। ঠিক আছে, আজকে আর কথা বলবো না। ওকে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিকভাবে নির্ভুলভাবে গণবিজ্ঞপ্তি পুলিশ ভেরিফিকেশনে কাজ করবেন, সময় দিয়া কাজ করবেন, টাকা একটু বেশি যাক, অসুবিধা নাই। এবং পরবর্তীতে এমপিওর ক্ষেত্রেও বুঝে শুনে এমপিও পাঠাতে হবে, কারণ ভুলভাল করলে 1 মাস খায়ালায়, অনেক ভুলভাবে আবেদন করে 1 মাস খায়ালায়, মানে 13,500 টাকা, 750 টাকা আর পাইলেন না, 13,750 টাকা মাইনাস। এই জন্য এগুলো ঠিকভাবে কাজ করবেন। আপনি আবেদন করবেন যে 28 থেকে 4 জুলাইয়ের মধ্যে, 28 থেকে 4 জুলাই এই জায়গাটা নিরাপদ। হ্যাঁ, শেষ দিক এবং প্রথম দিক প্রচুর চাপ থাকে, তবে 28 থেকে 4 তারিখ পর্যন্ত এই সময়গুলোর মধ্যে কাজ করবেন। চেষ্টা করবেন ভোর রাতের দিকে কাজ করা বা সকাল সকাল কাজ করা, কারণ এই সকাল সকাল সার্ভার ফ্রি থাকে, ভোর রাতে সার্ভার ফ্রি থাকে, রাতে সার্ভার এই 12টার পরে সার্ভার ফ্রি থাকে। কাছাকাছি কারো মোবাইল থাকলে ভালো মোবাইল দিয়ে করবেন, তবে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করলে ওগুলা সহজ হয়। দারুন নাজাত অনার্স কুষ্টিয়ার অধীনে 10ম গ্রেড আবেদন করিয়েন, হলেও হতে পারে। হাফেজ আবু বকর সিদ্দিক ফ্রিলি কোর্স, ক্লাসে যুক্ত হইতে পারেন। ক্লাস শুরু হয়েছে, প্রিলিমিনারি ক্লাস শুরু হয়েছে, ইবতেদায়ী মৌলবী, সহকারী মৌলবী, আরবি প্রভাষকের লিখিত ক্লাসে শুরু হয়েছে। যারা ক্লাসে যুক্ত হইতে চান যুক্ত হতে পারবেন, 2টাতে আবেদন করবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।